পক্ষ থেকে আমাদের সকলকে শুভেচ্ছা। আজকে আমরা যুক্তরাষ্ট্র ছাত্রলীগের পতাকাবাহী ছাত্রলীগ অধিরাজ্যের অপেক্ষা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে। কিভাবে প্রকাশ করবো আমার সে ভাষা জানা নেই। আপা আপনি ভালো থাকেন, আপনি ভালো থাকলে আমরা ভালো থাকবো। আপনি আজকে যে ভাষণ দেবেন, আপনি যে কথা আমাদের বলবেন, যে নির্দেশ দেবেন, আমরা যুক্তরাষ্ট্রের যারা আছি আমাদের জীবনের দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনা আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। দয়া করে আপনারা সুশৃঙ্খল ভাবে আপনারা তার বক্তব্য শোনার জন্য আমি বিনত অনুরোধ করছি। বাংলাদেশের মাটি, শেখ হাসিনা দিতে হবে। অন্তত একটা ফোন সেখানে রেখে বা দুইটা ফোন রেখে ওখানে বক্তব্যটা তোমরা রেকর্ড করতে পারো। আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন আপা। আমরা রেকর্ড করছি আপা। আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আর এটা বিজয়ের মাস এবং বিজয়ের মাসে আমার সকল নেতা কমিটি সরকারি সংগঠন থেকে শুরু করে বাংলাদেশের জনগণ, দেশের প্রবাসে যারা আছে সবাইকে আমি বিজয়ের মাসের শুভেচ্ছা জানাচ্ছি। দেশের মানুষ যাতে উন্নত জীবন পায় সেভাবে অমৃত কাজ শুরু করে, আর তার সুফল দেশবাসী পেতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্য আমাদের অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যখন বাংলাদেশ থেকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করলাম, কারণ 2008 নির্বাচনে আওয়ামী লীগ ধর্মীয় সরকার গঠন করে এবং তারপর থেকে দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যায়। বাংলাদেশের দারিদ্র্যের হার যেখানে 41 ছিল, আমরা তা কমিয়ে 18.7 ভাগে নামিয়ে আনি। দুর্ভাগ্য আমাদের 2024 নির্বাচন যাতে না হয় তার জন্য অনেক চক্রান্ত করা হয়। সকল চক্রান্ত উপেক্ষা করে আমরা কিন্তু নির্বাচন করে আসছি, জনগণ আমাদের ভোট দেয়, আমরা দেশের কাজ শুরু করি, কিন্তু এটা অনেক গভীর চক্রান্ত। আর সেই চক্রান্তের ফলে আজকে কি দেখা গেল? আজকে বাংলাদেশে জঙ্গিদের শাসন, সন্ত্রাসীদের শাসন, পিঠে পিঠে মানুষ হত্যা করা, পুলিশ হত্যা করা, পুলিশকে পিঠে ঝুলিয়ে রাখা, আওয়ামী লীগের নেতা কর্মী এ পর্যন্ত না হলেও প্রায় 4-5 হাজার আওয়ামী লীগের নেতা কর্মী এবং তাদের পরিবারের সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেখানে কাউকে গুলি করে, কাউকে পিটিয়ে তাকে নানাভাবে। কারণটা কি? হঠাৎ কোটা আন্দোলন। 2018 সালে তো কোটা বাতিল করে দিয়েছিলেন, হাইকোর্ট একটা রায় দিল। সে রায়ের ফলে কি হলো? কোটা আবার পুনর্বহাল করলো। আমরা সরকারের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করে সেই রায় আমরা স্থগিত করে দিলাম, কারণ আমরা তো কোটা বন্ধই করে দিচ্ছি। জুলাই মাসের 7 তারিখে ছাত্রছাত্রীদের আন্দোলন, তাদের কিন্তু পুলিশ কোনো বাধা দেয়নি, তাদের কিন্তু আন্দোলনে কোনো প্রতিবন্ধকতা করেনি। আমি বরং বলেছিলাম যে খবরদার এদের কখনো পুলিশ গুলি করবে না, আন্দোলন করছে না করুক, কারণ কোটা তো নাই, আমরা তাদের সাথে আলোচনা করি। আমি বারবার তাদের ডেকেছি, গণভবনে তারা আসবে না। আমাদের মন্ত্রীরা গেছে, তাদের সাথে কথা বলেছে, সকল দাবি মেনে নেওয়া হয়েছে। আর কোটাও তখন নেয়নি, 11 জুলাই থেকে কোনো কোটা ছিল না। যখন সব দাবি মানা হয়ে গেল, তখন তাদের একটা এক দফা দাবি, কেন আমাকে ক্ষমতা করতে সরে যেতে হবে। আমি অপরাধটা কি করলাম? আমি কোন কাজটা না করেছি? আজকে তাদের লেখাপড়া, উচ্চশিক্ষা, গবেষণা, সব কর্মসংস্থান, সব ব্যবস্থাই তো করে দিয়েছিলাম। বাংলাদেশের বেকারত্ব মাত্র 3 ভাগ ছিল, প্রত্যেকের কর্মসংস্থানের সুষ্ঠু ব্যবস্থা আমি করে দিয়েছি। যুবকদের ট্রেনিং এর ব্যবস্থা, তাদের কর্মসংস্থার ব্যবস্থা আমরা করেছি। তো
তরুণ সমাজ, যা আমাদের ভবিষ্যৎ, তারা যেন আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হয় সেই ব্যবস্থা আমরা করেছি। জনগণের খাদ্য নিরাপত্তা দিয়েছি, চিকিৎসা নিরাপত্তা দিয়েছি। বাংলাদেশ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছিল। সারা বিশ্বে বাংলাদেশ উন্নয়নের বিস্ময় এই মর্যাদায় অধিষ্ঠিত হয়েছিল। কিন্তু এই কোটা আন্দোলন চলে আসতে এক দফা আন্দোলন, তার ফলাফল কি দাঁড়ালো? যখনই আমি দেখলাম যে কয়েকজন ছাত্র মারা গেছে, তখন আমার সন্দেহ হলো। কারণ আমি আপনাদের একটা কথা স্পষ্ট বলি, আপনারা একটু খোঁজ করে দেখবেন যে আবু সাইদকে পুলিশ গুলি করলো, আবু সাইদ গুলি খেয়ে মারা গেল। এটা ভিডিও আপনাদের সামনে প্রচার করা হলো, দেশবাসীর পেছনে প্রচার করা হলো। কিন্তু সেই আবু সাইদকে যে পুলিশের গুলি খেলে বললো, তাকে কিন্তু হাসপাতালে নিয়েছিল কয়েক ঘন্টা পরে, 2:30টার দিকে, প্রায় 2:30 থেকে গুলিটা হয়। আর তাকে হাসপাতালে নেয় রাত্রি 8টায়। গুলি খাওয়া একজন রোগীকে সাথে সাথে হাসপাতালে নিতে হয়, তার বুলেট বের করতে হয়, তাকে চিকিৎসা করতে হয়, তাকে বাঁচানোর চেষ্টা করা লাগে। কিন্তু তাকে কিন্তু হাসপাতালে নেয় নাই। কেন? কারণটা কি? রহস্যটা কি? তার পোস্টমর্টমের যে রিপোর্টটা বেরিয়েছিল, এবং আমি এই ঘটনার পরেই, আপনারা জানেন যে আমি একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম, এবং সেই জুডিশিয়াল এনকোয়ারি কমিটি উচ্চ আদালত থেকে, হাইকোর্টের 3 জন জজকে নিয়ে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিই। তারা কিন্তু কাজও শুরু করেন, এমনকি রংপুরে তারা ভিজিট করেন। কি দুর্ভাগ্যের বিষয়, এরপর একটার পর একটা লাশ পড়তে থাকি। লাশের উপর পাড়াতে ক্ষমতা থাকার তো আমার ইচ্ছা নেই, কিন্তু আমি যখন আমাদের যখন যারাই আহত হতো, তাদের সাথে সাথে আমাদের তখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন সামন্ত সেন, এবং আমাদের স্টেট মিনিস্টার রোকেয়া, হাসপাতাল, প্রত্যেকটা হাসপাতালে গেছে, সকলের চিকিৎসা ব্যবস্থা আমরা করেছি। সেটা ধর্ম নির্বিশেষে আমাদের ছাত্রলীগের তাদের সেই চট্টগ্রামে ছাদের থেকে ফেলে দিয়েছে, 4 তলের মধ্যে তাদের ফেলে দেওয়া, হাত কাটা, রক কাটা করে যাওয়ার পরেও তাদের উপরে নির্যাতন। এইভাবে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীদের উপর অকথ্য অত্যাচার নির্যাতন শুরু হলো, এবং তাদেরও হত্যা করা হলো। এমন কোন জেলা নাই, থানা নাই যেখানে আওয়ামী লীগের নেতা কর্মীর ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করা হলো। মেট্রো রেল থেকে শুরু করে পুলিশ হত্যা, এটা যে আমাদের সেই নোবেল সুৎখর ইউনূস তার মেটিকুলাসলি ডিজাইনের একটা অংশ। কারণ তিনি আন্দোলনের ব্যাপারে, আপনাদের মনে আছে বিল ক্লিনটনের অনুষ্ঠানে সে খুব স্পষ্টভাবে বললো যে এই আন্দোলনে কোনো নেতৃত্ব ছিল না, আপনারা দেখেন নাই। এই আন্দোলনে কোনো ছাত্র বা কারো কোনো কিছু করার ছিল না, এটা হলো তার মাস্টার মাইন্ড দ্বারা মেটিকুলাসলি ডিজাইন করে এই আন্দোলন করা হয়েছিল, এবং সেভাবে সে আমাকে ক্ষমতাচ্যুত করেছে, এবং সে ক্ষমতা এসেছে। তাহলে এই আন্দোলনে তাহলে কারা ছিল, এবং এটি মেটিকুলাসলি ডিজাইন করে যে হত্যাকাণ্ড, তারই একজন সমন্বয়ক, অর্থাৎ ইউনূসের ক্যাডার, সে নিজে স্বীকার করেছে, বলেছে কি পুলিশ হত্যা না করলে আর মেট্রোলে আগুন না দিলে তাদের বিপ্লব সার্থক হতো না। কিসের বিপ্লব? এখানে জনগণের সম্পৃক্ততা কি ছিল? হ্যাঁ, কিছু লোক বিভ্রান্ত হয়েছিল, মানে দেশে অনেকে, অনেক শিক্ষিত সমাজ, অনেকে তাদেরকে সমর্থন দিয়েছিল, ভেবেছিল এটা বোধহয় বিরাট একটা কোনো আন্দোলন। কিন্তু আপনারা যদি গভীর ভাবে দেখেন যে সবকিছু অত্যন্ত পরিকল্পিত ভাবে তাদের বিশেষ প্রশিক্ষিত সন্ত্রাসীদের দ্বারা এই ঘটনা ঘটিয়েছে। সেই জেনেভা ক্যাম্পের যারা বিহারি, মিরপুর এবং মোহাম্মদপুর, তাদেরকে বিভিন্ন বস্তি, কিছু মাদ্রাসার ছাত্রছাত্রী, কিছু আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রী, তাদেরকেও তারা সম্পৃক্ত করেছে, এবং যারা ছাত্র না তাদের জন্য সাদা প্যান্ট, কালো প্যান্ট, সাদা শার্ট তৈরি করে ফলস আইডি কার্ড পরিয়ে তাদেরকে মাঠে নামিয়েছে ছাত্র হিসেবে। আর তাদের ব্যাগে কি থাকতো? পাথর, রড টুকরা,
ধারালো অস্ত্র, এবং এইভাবেই তারা কিন্তু এই হত্যাকাণ্ডগুলি ঘটাতে শুরু করে। কিন্তু পরবার দোষ দিয়ে হচ্ছে সরকারের উপর। আমাদের পুলিশ বাহিনী তো কোনো মেটাল বুলেট ব্যবহার করেনি, পুলিশ সেনাবাহিনী মিডিয়া তাও তো গুলি করেনি। হ্যাঁ, পুলিশ যখন হত্যা করে, যখন পুলিশের লাশ ঝুলাচ্ছিল সেই সময় পুলিশ তাদেরকে রক্ষা করতে চেষ্টা করেছে। আত্মরক্ষার অধিকার কিন্তু সকলেরই আছে। এবং আপনাদের আমেরিকায় আপনারা দেখেছেন যে পুলিশ একটু হাত পা নাড়লেই গুলি করে মেরে ফেলে। এটা আমাদের পুলিশ অত্যন্ত ধৈর্য তখন দেখিয়েছিল। তাদেরকেও হয়রানির শিকার করতে হচ্ছে এত ধৈর্য দেখানোর পরেও। আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনদের নেতা কর্মীদের হত্যা, গ্রেপ্তার, নির্যাতন, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ করে লুটপাট করা হচ্ছে। আবার তাদের বিরুদ্ধেই হত্যা মামলা দেওয়া হচ্ছে। পুরো জিনিসটাই যে সাজানো একটা নাটক করে হাজার হাজার কোটি টাকা খরচ করে ক্ষমতা এসেছে, এতে কোনো সন্দেহ নেই। আমার বুঝতে হচ্ছে যে দেশটা আজকে এত উন্নত হচ্ছিল, সেই দেশটাকে এইভাবে সর্বনাশ করার কি অধিকার তার ছিল? আজকে রিমান্ডে নিয়ে অত্যাচার করা হয়, ছেলেকে না পেলে মাকে হত্যা করে, ছেলেকে না পেয়ে বাড়িতে আগুন দিয়ে মা ও চাচিকে পর্যন্ত হত্যা করছে। সেটা আপনার এই বলবি বাজারই ঘটনা ঘটল মাত্র 7 ডিসেম্বর, গত পরশুই বগুড়ায় জেলখানায় আমাদের যুবলীগের লীগের কয়েকজন কর্মী মৃত্যুবরণ করেন, তাদেরকে হত্যা করা হয়। এ পর্যন্ত ওই কারাগারে বগুড়া কারাগারে 8 জনের মতো মৃত্যুবরণ করেছে। তাদেরকে সেনাবাহিনী ধরে নিয়ে যেত, অকথ্য নির্যাতন করেছে, যখন মুমূর্ষু অবস্থায় তাকে পাঠিয়ে দিত এবং তখন সেটা তারা, যেমন আমার গোপালগঞ্জে 2 জনকে এইভাবে পিটিয়ে জেল পাঠিয়ে তারপর তাকে হত্যা করেছে। আমার প্রশ্ন হচ্ছে, যৌথ বাহিনী তারা জনগণের নিরাপত্তা দিবে না এই যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদের রক্ষা করবে আর তাদেরকে সহযোগিতা করবে? এদের কাজ তো জনগণের পাশে দাঁড়ানো, নির্যাতিতদের পাশে দাঁড়ানো। যে সেনাবাহিনী বা পুলিশ বাহিনী বা যৌথ বাহিনী, তাদের একটা ইমেজ আমি তৈরি করেছিলাম যে তারা জনগণের বন্ধু। কারণ আন্তর্জাতিকভাবে আমাদের সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী তারা শান্তিরক্ষা বিষয়ে কাজ করে, কাজে তাদের ভাবমূর্তিটা যত উজ্জ্বল হবে তত আমাদের সুনাম বাড়বে। কিন্তু আমরা এই আন্দোলনে তারা গুলি করে নাই, আমি করতে দেয়নি, কিন্তু পরবর্তীতে আমরা যে দেখি তারা পেট্রোল বাহিনীর কাজ করছে। কি আশ্চর্য বিষয়! তাদের সামনে পিছিয়ে পিছিয়ে হত্যা করছে, পিছিয়ে পিছিয়ে মারছে, আপনারা বসে দাঁড়িয়ে দেখছেন। নির্যাতিতদের পাশে দাঁড়ায় না। জনগণের আস্থা বিশ্বাস যদি কোনো বাহিনীর উপর না থাকে, তারা কোনোদিনই সাফল্য অর্জন হতে পারে না। যাদের দায়িত্ব বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, জনগণের সমর্থন তাদের প্রয়োজন হয়। কিন্তু সন্ত্রাসীদের রক্ষা করে জনগণের বিরুদ্ধে গেলে পরে এই আস্থা বিশ্বাস না থাকে কেউ সফল হতে পারে না। পাকিস্তানি হানাদার বাহিনীর 96,000 লোক ছিল, তারা তো আমাদের কাছে পরাজিত হয়েছিল মুক্তিযোদ্ধাদের কাছে। কেন? কারণ জনগণের আস্থা বিশ্বাস ছিল না, তাই তাদের পরাজিত হতে হয়েছিল, তাদের আত্মসমর্পণ করতে হয়েছিল মিত্র বাহিনীর কাছে। এ কথাটা মনে রাখা উচিত। আজকে যদি সেই পাকিস্তানিরা যারা আমাদের পরাজিত, তাদের যদি অনুসরণ করতে যায় তো দেশ তো সর্বনাশের পথে যাবেই। আচ্ছা, মনে হলো যেন পাকিস্তানের মানে একটা কিছু পেলেই যেন তারা বিগলিত হয়ে পড়ে, এরকম কিছু লোকের চরিত্র আমরা দেখতে পাচ্ছি। তাদের একটা পাকিস্তান প্রীতি, পাকিস্তানের লোক ভিসা চাইলে তার চেক করা যাবে না, পাকিস্তান থেকে জাহাজে মাল আসলে সেটা চেক করা যাবে না, কাস্টমসের দুই অফিসার করতে চাইলে পরে চট্টগ্রাম পোর্ট থেকে তাকে বিদায় নিতে হলো। পরাজিত শক্তিতে পদলেপন করা, এটা কোন চরিত্র ইউনূস সাহেবের? আমার সেটাই প্রশ্ন। আর সেই সাথে আমরা বলবো আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের পুলিশ বাহিনী, বিডিআর বা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যৌথ বাহিনী, সবাইকে আমার একটাই কথা বলার যে জনগণের যার মাল যাতে রক্ষা পায় সেদিকে দেখা উচিত। মানুষের আস্থা বিশ্বাস যেন তারা না হারায়, তাদেরই সম্ভব। কখনো একসাথে চাকরি হয়নি, তাদের একটা রিটেনশন কার্ড বাতিল পায় 300 মতো। 106 জনের বিরুদ্ধে হত্যা মামলা, 100-র উপর কাছাকাছি সাংবাদিক কারাগারে বন্দী, তাদের অকথ্য নির্যাতন হচ্ছে। মহিলা সাংবাদিকদের পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে। এবং মহিলা সাংবাদিকের উপর যে নির্যাতনটা চলেছিল, রাস্তায় ফেলে তাদেরকে উপর যে আশঙ্কা অত্যাচার, সেটাও আপনারা দেখেছেন। এই ইউনূস বাহিনী
তাও করেছে। সরকারি কর্মকর্তা কর্মচারী তারা তো চাকরি করে, আমরা নিয়মিত পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছে, তারা চাকরি পেয়েছে, তাদের উপরে জুলুম। আজকে আমাদের সাথে কাজ করেছে, আমি প্রমোশন দিচ্ছি, এমনকি আমার যে ক্যাবিনেট সেক্রেটারি ইউনুসকে তার শপথ অনুষ্ঠান পরিচালনা করলো সেটাও কিন্তু বাদ যায়নি। সবার বিরুদ্ধে মামলা, সবার উপর নির্যাতন, তাদের চাকরি হারানো, তাদের চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, আর যাদের চাকরি খেতে পারছে তাদের ওএসডি করা হচ্ছে। এই ব্যবস্থা কিন্তু 2001 সালে বিএনপি করেছিল, তাতে কি হয়েছে? সে বিএনপি তো ক্ষমতায় থাকতে পারেনি। আজকে ইউনুস বাহিনীও এই কাণ্ডটা করে যাচ্ছে। তো সরকারি কর্মকর্তা কর্মচারীরা চাকরি করে, যে সরকারকে আসুক তাদের যেখানে পদায়ন করবে তারা সেখানে থাকবে, যে নির্দেশ দেবে সেটাই মানবে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, সশস্ত্র বাহিনী অথবা আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী, এটাই তো তাদের নিয়ম। তাদের উপরে জুলুম কেন? তাদেরকে ওএসডি করে রাখা হচ্ছে, সেখানে আবার বাঁচা হচ্ছে। তারা আওয়ামী লীগ করে, তাদেরকে বাদ দিতে হবে, কোন পরিবার আওয়ামী লীগে তাদের বাদ দিতে হবে। তা আমার প্রশ্ন হচ্ছে, আন্দোলন করলো বৈষম্য বিরোধী আন্দোলন, তো বৈষম্য বিরোধী আন্দোলনের ফসলটা কি? ব্যাপকভাবে বাংলাদেশে বৈষম্য সৃষ্টি করা। আওয়ামী লীগ একটানা ক্ষমতা ছিল 4 বার, তা আওয়ামী লীগ আমলে তো দেশের উন্নতি হয়েছে, অবনতি তো হয়নি। আর এই সরকারি অফিসার প্রত্যেকেই সুষ্ঠু আইন শৃঙ্খলা রক্ষা করেছে, দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করেছে। বাংলাদেশ আমরা মাত্র 15 বছরের মধ্যে বদলে যাওয়া বাংলাদেশ। আমার তরুণ সমাজ, তাদেরকে আমি বলবো যে একটু পিছনে ফিরে তাকাক, একটু দেখুন এই বাংলাদেশ কোথায় ছিল। 2009 পূর্ব পর্যন্ত বাংলাদেশ কি অবস্থায় ছিল। তখন যাদের হয়তো জন্ম হয়েছে বা তারা হয়তো 4-5 বছর, 7 বছর, 8 বছর বা 10 বছর হলো, তারা তো দেখেনি, তাদেরও তো অতটা উপলব্ধি নেই। আজকে তারা পরিবর্তনটা দেখুন, যে আওয়ামী লীগ সরকার থেকে জনগণের কল্যাণ করেছে, ভালো করেছিল, এই তরুণ সমাজের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করেছিল, না জঙ্গি শাসন করেছিল। তরুণ সরকার আমাকে স্বেচ্ছাচার বলে, ফ্যাসিস্ট বলে। আমি আপনাদের অনুরোধ করবো, কে ফ্যাসিস্ট আপনারা একটু তুলনা করে দেখেন। আমার সময় আমি প্রথম বাংলাদেশের টেলিভিশন বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই। তরুণ সাহেবের গ্রামীণ ফোন ব্যবসাটা আমি দিয়েছিলাম তাকে, কারণ মোবাইল ফোন বেসরকারি খাতে উন্মুক্ত করে এই ব্যবসা করার সুযোগ আমি দিই। গ্রামীণ ব্যাংকের হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিং করে সে নিয়ে গেছে। যতদিন এমডি ছিল গ্রামীণ ব্যাংকের কোনোদিন অডিট করেনি। আজকে অডিট করার পর বেরিয়েছে 25,000 কোটি টাকা সে মানি লন্ডারিং করে বিদেশে পাচার করেছে। গ্রামীণ ফোনের টাকা সে বিদেশে পাচার করেছে। এখনো বিটিআরসি তার কাছে কয়েক হাজার কোটি টাকা পায়, 6,000 কোটি টাকা পাও না। নিজের ট্যাক্স 666 কোটি টাকার ট্যাক্স, উচ্চ আদালতের নির্দেশ ছিল সে ট্যাক্স সে দেবে। 6 তারিখে আদালতের রায় হওয়ার কথা, সে 5 তারিখে আন্দোলন শুরু করানো। এটা হঠাৎ করে হয়নি, কেন? তাদের ট্যাক্স দিতে না হয়, সেই জন্য সরকারকে উৎখাত করতে হবে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে এই গ্রামীণ ব্যাংকের অর্থ আত্মসাৎ করা সেই মামলা হয়েছিল। শুধু তাই না, একটা কোম্পানির 5% লেবারদের ওয়েলফেয়ার ফান্ডে দিতে হয়। ইউনুস কোনোদিনই লেবারদের ওয়েলফেয়ার ফান্ডে 1 পয়সাও দেয়নি, 7 পয়সা সে মেরে খেয়েছে। এবং সেখান থেকে 25 কোটি টাকা প্রস্তুত করে সে ঘুষ দিয়েছে। 2 লেবারের যারা আন্দোলন করেছিল তাদের প্রেসিডেন্ট সেক্রেটারিকে একজনকে 3 কোটি টাকা করে ঘুষ দেয়, এমনকি অ্যাটর্নি জেনারেলকে ঘুষ দেওয়ার জন্য টাকা সাথে অ্যাটর্নি জেনারেল সেটা নেয়নি। তখন জিনিসটা সরাসরি জনসম্মুখে চলে আসে। দুর্ভাগ্যের কথা যে সেই লোক ওই লেবার কোর্টে লেবাররা তার বিরুদ্ধে মামলা করে, সেই মামলায় নেগোসিয়েশন করার চেষ্টা করে, কোর্টকে ঘুষ দেওয়ার চেষ্টা করে। ওই লেবার কোর্টে মামলায় তার শাস্তি হয় 6 মাসের কারাদণ্ড। আজকে আমরা যখন দেখি যে একটা মানুষ আইনি সহায়তা পায় না, তখন প্রশ্ন, ইউনুস সাহেবের যখন কোর্ট সাজা দিল, তারপর সে জামিনের আপিল করলো,
সরকারের পক্ষ থেকে আমরা তো কোনো বাধা দেইনি, এমনকি আমাদের একজনীয় লেবার কোর্টে তাকে বাধা দেওয়া হয়নি, তাকে জামিন দেওয়া হয়েছিল। আজকে যে সে ক্ষমতা আছে সে কিন্তু লেবারদের করা, নিজের কোম্পানির লেবারদের করা মামলায় সাজাপ্রাপ্ত আসামি। হ্যাঁ, ক্ষমতা যেদিনই আসে তারপরেই তার ওই 666 কোটি টাকা ট্যাক্স মাফ, ওটা মাফ হয়ে গেছে। তার মধ্যে দুর্নীতির মামলাগুলি এক এক তা তুলে নেওয়া হয়েছে। তাহলে কি ক্ষমতা তার দখলে নিজেকে বাঁচানোর জন্য? কিন্তু যে কালিমালাগা সেটা কিন্তু লেগে গেছে। এবং আপনারা একটা জিনিস দেখেন, যত জঙ্গি সন্ত্রাসী ছিল তাদেরকে সে মুক্ত করে দিয়েছে, জেল থেকে ছেড়ে দিয়েছে। নরসিংদীর জেল খুলে দিয়েছিল, সেখানে সব যেখানে কয়েকজন জঙ্গিও ছিল বন্দী, তাদেরকে সে ছেড়ে দিয়েছে। হলি আর্টিজানের ঘটনার কথা সকলের মনে আছে। সেই ঘটনা থেকে তদন্ত করে যারা দোষী তাদের শাস্তি দেওয়া হচ্ছে, তারা জেনেছিল, তাদেরকে মুক্ত করে দিয়েছে। 21শে আগস্ট গ্রেনেড হামলা, আমি তো বারবার হামলা মুখোমুখি হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কেন কিভাবে আমাকে বাঁচিয়েছে আমি জানি না, বারবার বেঁচে গেছি। 13টা গ্রেনেড ছড়া হয়েছিল, 11টা ফুটেছিল ওখানে। আমার নেতা কর্মীরা মানবরা রক্ষা করে আমাকে রক্ষা করেছিল, আমার সিকিউরিটির লোক জীবন দিয়েছিল। আইবি রহমান সহ 24 জন তখন মারা যায়, 25 জন মারা যায়, তার পরবর্তী আরো প্রায় 20-25 জন আহত অবস্থায় ধীরে ধীরে মৃত্যুবরণ করে। এখনো আমাদের অনেক নেতা কর্মী সর্বোচ্চ শুনেছি স্প্রিন্টার, ওই ওবায়দুল কাদের, কাজী জাফরুল্লাহ থেকে শুরু করে আমাদের ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে শুরু করে অনেক নেতাতে আমাদের সব নেতা কর্মী আহত হয়। তার তখন বিচার হয়নি, তদন্ত হয়নি। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার এসে এই তদন্ত শুরু করে। আমরা তো মামলাও করতে পারিনি, আমাদের মামলাও নেয়নি। পুলিশ সাহেব এবং সার্ভিস চৌধুরী দিয়েছিল মামলা করতে, ছিলেন সে মামলা নেবে না, তোমার করে তুলে রেখে চলে আসতে হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার এসে তদন্ত করে, তারপর সেই বিচার হয়। যারা সাজাপ্রাপ্ত আসামি তাদের সবাইকে অনুষ্ঠান মুক্ত করে দিয়েছেন। তবে আমার প্রশ্ন, তাহলে ওই গ্রেনেড হামলায় যেখানে আমরা শুনেছিলাম জাতির পিতার হত্যাকারীরা জড়িত ছিল এবং হাওয়া ভবন থেকে চটাও হয়েছিল, তার ইন্ডিয়া সহ এরা সবাই জড়িত ছিল, তাহলে কি ইউনুস সাহেব এদের সাথে ছিল? সেও কি 21শে আগস্ট গ্রেনেড হামলার মানে ইসের সাথে জড়িত? আমাদের সেটাই মনে হচ্ছে, এসেও আর সবাই জড়িত ছিল। এদের কেন? দুর্ধর্ষ সন্ত্রাসী যে কটা বন্দিখানায় সবাইকে সে মুক্ত করে দিয়েছে। আসলে তার আন্দোলনটা এটা ছাত্র আন্দোলনও না, জনগণের আন্দোলনও না। এই সন্ত্রাসীদের সাথে তার একটা সম্পর্ক ছিল। তার ওই মেটিকুলাসলি ডিজাইনের মাস্টার মাইন্ড সে নিজেই হচ্ছে খুনি, এবং সে এদেরকে ব্যবহার করেছে। এদেরকে ব্যবহার করেই তারা সে এই আন্দোলনের নামে গণহত্যা চালিয়ে দেশকে আজকে একটা চরম বিপদের মধ্যে ফেলে দিয়েছে। আজ ন্যায় বিচার পাওয়ার অধিকার নাই। একজন যদি কারাগারে বন্দিখানায় নিয়ে যাচ্ছে, আমাদের বয়স্ক নেতা সেই রমেশ চন্দ্র বাবু থেকে শুরু করে হাতে হ্যান্ডকাপ পরানো, আমি তখন দেখি নেই যেভাবে হাতে হ্যান্ডকাপ পরিয়ে রাজনৈতিক নেতাদের নিয়ে যায়, আবার পুলিশও তাদের নিয়ে যাচ্ছে, ওই বিএনপি জামাত এবং ইউনুস বাহিনী তাদের উপর হামলা করছে। এটা কোন ধরনের কথা? ন্যায় বিচার পাওয়ার অধিকারও বাংলাদেশের মানুষের নাই। আজকে তাদেরকে কোর্টে আইনজীবী যেতে পারে না। যে কোনো একজন যদি মামলা আসামি হয়, রাষ্ট্রের দায়িত্ব থাকে, সে যদি আইনজীবী নিয়োগ দিতে না পারে, তাহলে তার কাছে আইনজীবী তাকে সরকারের পক্ষ থেকে দিতে হবে। আর আমরা এখানে কি দেখি, বিএনপি জামাতের আইনজীবীরা তারা কারণ আওয়ামী লীগের কোন নেতা কর্মী অথবা সংখ্যালঘু সম্প্রদায় তাদের কেউ তাদের ডিফেন্সে দাঁড়াতে পারবে না, আইনজীবী দাঁড়াতে পারবে না। এমনকি আপনারা জানেন যে চিন্ময় কৃষ্ণ দাসকে, সেটা তো সাধু, হ্যাঁ জুলুম হয়েছে, জুলুম দ্বারা সংখ্যালঘুদের উপর হয়েছে। মসজিদ, দরগা শরীফ হামলা করা হয়েছে। মানে ইউনুস বাহিনীর কর্মকাণ্ডকে অবাক হতে হয়, যেখানে আমাদের
বিভিন্ন সেই এমনকি সিলেটে আপনারা জানেন সেখানে শাহপাড়া মাজার পর্যন্ত হামলা করেছে। এই মাজার, দরগা শরীফ, মসজিদ সব জায়গায় হামলা করা, সেগুলি দখল করা, হিন্দুদের মন্দির ভাঙা, হিন্দুদের বাড়ি বাড়ি যে লুটপাট করা, এমনকি 11টা গির্জা তারা ভেঙেছে। খ্রিস্টান ধর্মাবলম্বী তারাও কিন্তু রেহাই পায়নি। বুদ্ধ মঠ তারা ভেঙেছে, আগুন দিয়ে পুড়িয়েছে। পার্বত্য চট্টগ্রামে পর্যন্ত তারা হামলা করেছে, হত্যা করেছে, যে কারণে কঠিন জীবন তারা করে নাই। এইভাবে একটা চরম নির্যাতন চলছে। চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আইনজীবী দাঁড়ালো কেন? তাদের উপরে হামলা। এমনকি এটা সবথেকে দুর্ভাগ্য যে কোর্ট প্রাঙ্গণে আইনজীবীকে পিটিয়ে হত্যা করেছে। অবাক হওয়ার কিছু নেই, কারণ চিফ জাস্টিসকে চরম অপমান। এই ছাত্র নামধারীরা যে আছে সমন্বয়টা, তার বাড়িতে হামলা, কোর্টে হামলা করে এমন পরিস্থিতির সৃষ্টি করেছে যে চিফ জাস্টিস পদত্যাগে বাধ্য হয়েছে। দুর্ভাগ্যের বিষয় যে যারা পদত্যাগ করতে চায়নি তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আইন বিষয়ক উপদেষ্টা, তার তো চরিত্রের কোনো ঠিক ঠিকানা নেই, কথাবার্তারও ঠিক ঠিকানা নেই। সে বলেছে 26 লক্ষ ভারতীয়রা নাকি বাংলাদেশে চাকরি পেয়েছিল, কমিশন 26 লক্ষ, সে তো নাম দিতে পারেনি। আইন ঘর করে নাকি গুম করা হয়েছে। আর এখন 40 জন আনসার কোথায়? হাজার হাজার পুলিশকে হত্যার পর তার লাশ গুম, তার পরিবার কেঁদে ফেলে বিচার পায় না। মাত্র কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে 10টা ছাত্রকে পিটিয়ে হত্যা করা হলো। তাদের বাবা মা কিন্তু মামলা করতে পারবে না, তাদের লাশগুলো তারা পায়নি। এইভাবে যে অত্যাচারগুলি চলছে, আর কোর্টে চিফ জাস্টিসকে অপমান করে তাকে তাড়ানো। নির্বাচন কমিশন, আমরা আইন করে নির্বাচন কমিশন করেছিলাম। প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল কোন রাজনৈতিক দল করে এটাকে বলতে পারবে না, সবচেয়ে নিরপেক্ষ একজন ব্যক্তি ছিল। আর তার প্রত্যেকটা নির্বাচন সুষ্ঠু। নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন সহ যতগুলি প্রতিষ্ঠান, প্রত্যেকে এই লাঠিয়াল বাহিনী দিয়ে অপমান করে করে তাদেরকে বিদায় দেওয়া হয়েছে। এটা কোন ধরনের অরাজকতা? এটা কি ধরনের রাষ্ট্র পরিচালনা? তাদেরকে বিদায় দিয়ে সব জায়গায় দলীয়করণ করা হয়েছে। বৈষম্যহীন সমাজে সব বৈষম্যই সৃষ্টি করা হচ্ছে। একেবারে দলীয় লোক বসিয়ে দেওয়া হচ্ছে সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় দলীয়করণ। আমার জামাত বিএনপির লোক সব জায়গায় আজকে বহাল তবিয়াতে। জঙ্গিদের সব ধরনের বদল এবং ইউনুস সাহেবের এজেন্ট নিয়োগ করা আছে। আমি আগেও বলেছি আপনাদের, শুধু ওই ঢাকার জন্যই 40 জন এজেন্ট। তার প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে শুরু করে প্রতিটি সংবাদ সংস্থা, সেটা পত্রিকা হোক, টেলিভিশন হোক, রেডিও হোক, সব জায়গায় তার এজেন্ট বসা। সরকার যা বলবে সে নিউজ করবে, সব নিউজ করা যাবে না, সব নিউজ করতে পারবে না। এই হলো সংবাদপত্রের স্বাধীনতা আর কথা বলার স্বাধীনতা। আওয়ামী লীগ আমলে স্বাধীনতা ছিল না, কিন্তু প্রতিদিন টক শো আওয়ামী লীগের বিরুদ্ধে সকাল করতো। ওই কারো বিরুদ্ধে তো আমরা কোনোদিন কোনো কিছু করিনি। অথচ এখন কারো তো কথা বলারও অধিকার নেই। এমনকি আমিও কথা বললে নাকি তাদের খুব কষ্ট হয়, বাধা পায়। কেন? আমার বিরুদ্ধে একটা কথা বলেছে, তা আমি কেন বলতে পারবো না? আজকে লাঠি দিয়ে কিছু অস্ত্র দিয়ে এইভাবে দেশ শাসন হবে? আমার কথা খুব স্পষ্ট। আওয়ামী লীগ সহ সংখ্যালঘু সম্পর্কে সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী সহ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সরকারি কর্মচারী যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সকল বন্দীদের মুক্তি দিতে হবে। রাজনৈতিক নেতাদের মুক্তি দিতে পারেন না, এটা কেমন ধরনের কথা? যাদের ঘর বাড়ি আওয়ামী লীগের সেই জেলা থেকে নিয়ে ঢাকা শহর থেকে নিয়ে আপনারা জানেন যে তৃণমূল পর্যায় পর্যন্ত কারো ঘর বাড়ি নাই, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি আপনার প্রবাসী তাদেরও সেই ঘর বাড়ি লুটপাট এবং জ্বালিয়ে দেওয়া হয়েছে। কালকেও আমি কথা বললাম গণহত্যায়, সেখানেও আমাদের নেতা কর্মীদের সবার ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। যাদের ঘর বাড়ি সবকিছু জ্বালিয়ে দেওয়া হয়েছে, যারা এই সন্ত্রাসী জঙ্গি কাজের সাথে জড়িত, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে, তাদের বিচার করতে হবে। তাদের উপর যে হামলা হচ্ছে, তাদেরকে হয়রানি, গ্রেপ্তার এবং মামলা দেওয়া হচ্ছে, চাকরিচ্যুত করা হচ্ছে, এগুলি বন্ধ করতে
শপথে আবার বহাল করতে হবে। তারা সহযোগিতা করছে। সেই সাথে সাথে আজকে যে ঝড় বন্যা প্রাকৃতিক দুর্যোগ গেল, ওই একটা মানুষও তো কোনো সহযোগিতা পায়নি, তাদের পাশে থেকে দাঁড়াবার কেউ ছিল না। আজকে কোনো বাড়ি যেতেই বলবো সবচেয়ে দুঃখ ওটা যে যারা এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দায় মুক্তি দেওয়া হলো থেকে সেই 8ই আগস্ট পর্যন্ত যে যে ঘটনা ঘটেছে তাদের বিচার হবে না, করতে পারবে না। তাহলে আওয়ামী লীগের যে শত নেতা কর্মীকে হত্যা করা হলো, পুলিশ বাহিনীকে হত্যা করে ঝুলিয়ে রাখা হলো, এমনকি আওয়ামী লীগের নেতা ঝিনাইদহের সেক্রেটারি এবং গাজীপুরের জুয়েল থেকে শুরু করে এদেরকে যে ঝোপড়ে পা বেঁধে জানার মতো ঝুলিয়ে রাখা হলো, তারপর বিচার হবে না। এতগুলি স্থাপনা ধ্বংস করা হলো, আগুন দেওয়া হলো, বিটিভি থেকে শুরু করে মেট্রো রেল পর্যন্ত সড়ক ভবন, সেতু ভবন, দুর্যোগ মন্ত্রণালয় ভবন, এর কোনো বিচার হবে না। এত ধ্বংস যারা করেছে তাদের কোনো বিচার হবে না, তাদের কোনো আইনের আওতায় আসবে না। সেই দায় মুক্তি যারা সব খুনি, অপরাধী, অগ্নিসংযোগকারী, এমনকি বঙ্গবন্ধু ভবন, এটা হলো ইউনুস সাহেবের মেটিকুলাসলি ডিজাইনের। তার 1 নম্বর ছিল হলো ওই আন্দোলন নামে ভাতাবাজি দেওয়া, আর 2 নম্বর হলো সব জ্বালাও পোড়া করা। তার এই দ্বিতীয়, অর্থাৎ তার যে দ্বিতীয় দফা সেটাই ছিল বঙ্গবন্ধু ভবন, স্মৃতি জাদুঘর, সেটা পোড়ানো। কি অপরাধটা করেছিল ওই বাড়িটা? ওই বাড়ি থেকেই তো জাতিপিতা 6 দফা ঘোষণা দিয়েছিলেন, ওই বাড়ি থেকেই তো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আর ওই বাড়িতেই তো তিনি জীবন দিয়েছেন। 71 সালে বাড়ি লুটপাট করা হয়, 75 সালে জাতিপিতাকে হত্যার পর বাড়ি লুটপাট করা হয়। তারপর যেটুকু অবশিষ্ট ছিল, আমরা তো 2 বোন উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়েছে, আমরা ভোগ করিনি, আমরা তো তার জনগণকে দান করে দিয়েছিলাম। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সৃষ্টি করেছিলাম, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে আমরা শত শত ছাত্রছাত্রীদের বৃত্তি দিতাম। আমরা আমাদের এই 21 আগস্ট আহত নিহত পরিবার তাদেরকে প্রতি মাসে মাসোহারা দেওয়া, যারা দুস্থ তাদেরকে মাসোহারা আমরা দিতাম। আমরা জনগণকে দান করেছিলাম। আর পৃথিবীর কত বড় বড় নেতারা, দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তারা সবাই আসলে বাড়িতে ভিজিট করেছে, দেখেছে। ওখানে চমৎকার হলোগ্রাম করে দিয়েছিলাম, যেন বঙ্গবন্ধুর 7 মাসে ভাষণ দেখা যেত। সব জারির করে শেষ, ওই স্মৃতিটুকু সে পুড়িয়ে দিল। এটা তার মেটিকুলাসলি ডিজাইনের দ্বিতীয় পর্ব ছিল। গণভবন সরকারি ভবন, সেটা লুটপাট করেছে, হামলা করেছে, এবং ইউনুস সাহেব নিজেই তো তার সমন্বয়কদের নিয়ে, উপদেষ্টাদের নিয়ে সেটা লুট করতে গিয়েছিল। যা অবশিষ্ট ছিল তিনি নিজেদেরই লুট করে নিয়ে এসেছে। আমাদের ব্যক্তিগত ছিল না, শুধু এখানেই না, আপনারা দেখেন প্রত্যেকটা জায়গায় অগ্নিসংযোগ এবং ভাঙা এবং লুটপাট। সংসদ ভবন হামলা করা, সংসদ ভবনের কাগজপত্র আগুন দিতে পারেনি, চাইলে পানি ঢেলে দিয়ে এসছে। কত ঐতিহাসিক দলিল সেখানে ছিল, চমৎকার লাইব্রেরি আমরা করেছিলাম, সেগুলি যারা ধ্বংস করেছে। সংসদ ভবনে হামলা, সেই সেখানে বসে সিগারেট, এই ছাত্ররা সিগারেট খাচ্ছে, সমন্বয়করা। অর্থাৎ আইন সমাজকে অপমান করা, জুডিশিয়ারিকে অপমান করা, প্রশাসনকে অপমান করা। একটা রাষ্ট্র পরিচালনা করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা স্তর থাকে, সেটা আইনসভা, বিচার বিভাগ এবং এক্সিকিউটিভ, অর্থাৎ লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ। সব কটা মানে যেগুলি পদ্ধতি সবই ধ্বংস করে দেওয়ার চেষ্টা। কেন? জিজ্ঞেস করেন, সে ধ্বংসযজ্ঞ করছিল, নিজের মুখ চেহারা বানানোর জন্য উনি ভাজা মাছ উঠে কিন্তু পারে না, সব যেন একেবারে এমনি হয়ে যাচ্ছে, সেটা না। কিন্তু সে নিজে এই সব পদ্ধতি সবকিছু তারই, সেই মাস্টার মাইন্ড এবং তার সাথে তার মাস্টার মাইন্ড আছে, তারা এই কাজগুলি করে বেড়াচ্ছে। একেবারে হাতে তুলে একটা দেশকে ধ্বংস করা, কিন্তু দুর্যোগে মানুষের পাশে নেই। আজকে সত্যি কষ্টের যে যেখানে মানুষের খাবার দাবার সব ব্যবস্থা করেছিলাম, আজকে সেখানে ডাস্টবিন থেকে মানুষ খাচ্ছে, সেই ছবিও দেখা যায়। যেখানে আমার
কথা হলো চাল, ডাল, তেল, লবণ, ডিম, পেঁয়াজ, মাছ, মাংস সহ সবজি প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে। তাহলে এগুলি সব মানুষের ক্রয় ক্ষমতার আওতার বাইরে চলে গেছে। মানুষ কাজ পায় না, ওই দিন মজুর খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা কেউই টাকা কামাই করতে পারছে না। কেউ আজকে সংখ্যালঘুদের উপর যে চরম নির্যাতন, আওয়ামী লীগ নেতা কর্মীদের উপরে নির্যাতন, এগুলি সব বন্ধ করতে হবে। এবং মানুষের আজকে চুরি ডাকাতি প্রতিনিয়ত, কারোর জীবনের তো নিরাপত্তা নেই, যে কোনো সময় যে কোনো বাড়িতে ঢুকে যায়। সংসদ ভবনে প্রত্যেকটা সংসদ সদস্যের তাদের যে ফ্ল্যাটগুলিতে তারা সেশন চলার সময় থাকতো, তার মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে তাদের সমন্বয়করা এবং যে সমস্ত ওই যে আউটলুক লোকদেরকে ছাত্র সাজিয়ে এনে আন্দোলন করেছে, প্রত্যেকটা তাদের ঘর ভেঙেছে, জিনিসপত্র লুটপাট করেছে, সম্প্রদায় কাউকেই ছাড়েনি, সবার উপরে জুলুম অত্যাচার। এই জুলুম অত্যাচার বন্ধ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হামলা, ভেঙে তছনছ, একটার পর একটা শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে। আর সেখানে কি ছাত্রলীগ যারা করতে তারা লেখাপড়া করতে পারবে না, আওয়ামী লীগ যারা করতে তাদের ছেলে মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারবে না। তাহলে যে সাক্ষরতার হার মাত্র 45% ছিল আওয়ামী লীগ আমলে, সেটা আমরা 78.8 করার চেষ্টা তো তোদের বাপ আইয়ুব খানও চেষ্টা করেছিল। চেষ্টা করেছে। আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের জনগণের মাঝে প্রথিত। 1949 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে এই আওয়ামী লীগ এবং 48 সালের ছাত্রলীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই ছাত্রলীগ বাংলাদেশের জনগণের ভাষার আন্দোলন, জনগণের স্বাধীনতার আন্দোলন সবই তারা করেছে। আজকে আওয়ামী লীগই করেছে। কত নেতা কর্মী সেলিম দেলোয়ার সহ কতজন জীবন দিয়ে গেছে, সেভাবেই কত আমরা প্রতিষ্ঠা পেয়েছি। আওয়ামী লীগকে একেবারে শেষ করে দেবে সেটা কেউ পারবে না। নির্বাচনের নামে প্রহসন করবে। হ্যাঁ, দলীয় লোকদের কমিশন গঠন করেছে। আওয়ামী লীগ যাতে ইলেকশন করতে না পারে তার জন্য আমাদের বিরুদ্ধে একটা পর একটা মামলা, আমার বিরুদ্ধে 250 মামলা, এবং আরসিটি যা আমরা যুদ্ধ অপরাধ বিচারের জন্য গঠন করেছিলাম, জাতির পিতা করেছিলেন যুদ্ধ অপরাধীদের বিচার, সেটা বন্ধ করেছিল জিয়াউর রহমান, তাদেরকে ক্ষমতায় দিচ্ছিল যুদ্ধ অপরাধীদের। আর এরপর আওয়ামী লীগ সরকার আসার পরে আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য যে আদালত তৈরি করি, সেই আদালতে আমার মামলা, আর যুদ্ধ অপরাধীদের ডিফেন্সে যে ছিল সে হয়ে গেছে চিফ প্রসিকিউটর, আর বিএনপির একটা দল এবি পার্টি, তার চেয়ারম্যান হয়েছে তার চেয়ারম্যান। এদের কাছে কি বিচার পাবেন? আর আমার মধ্যে এবং আওয়ামী লীগের নেতাদের মধ্যে সব হত্যা মামলা আপনারা দেখেছেন, ইতিমধ্যে 35 জন যাদেরকে আমি হত্যা করেছিলাম বলে আমার মধ্যে মামলা দিয়েছে, সেই 35 জন জীবিত হয়ে ফিরে এসেছে। জীবিত হয়ে ফিরে এসেছে, অনেকে মামলা দিয়েছে জানি না তার মধ্যে মামলা কি মামলা, তার বলছে আমাদের জানি না, আমাদের বলছে সই করছি, ওনারা জানেন সবাই, ওনারা কারা। তো এইভাবে মামলা দিয়ে যাতে আমরা ইলেকশন করতে না পারি সেই চেষ্টা, বারবার এই চেষ্টা করা হয়েছে, বারবার হত্যার চেষ্টা করা হয়েছে। এবারেও তো আমাকে, এবার তার মেটিকুলাস ডিজাইনের মধ্যে সবচেয়ে আগে ছিল গণভবন আক্রমণ করবে এবং আমাকে আর এলাকে হত্যা করবে। রাখে আল্লাহ মারে আর মারে আল্লাহ রাখে কে? আল্লাহ তো আমাদের রক্ষা করে যাচ্ছে, নিশ্চয়ই আল্লাহর কোনো ইশারা আছে, নইলে মাত্র 20-25 মিনিটের মধ্যে আমি ওখান থেকে কিভাবে বাঁচতে পারলাম। এটাও আল্লাহ ঠিক 21 সাল যেভাবে আমাকে বাঁচিয়েছে সেভাবেই বাঁচিয়েছে, কিন্তু আমার কথা বন্ধ করতে পারবে না। আর জনগণের পাশে আছি, দাবি করতে পারি যে আওয়ামী লীগের আমলে বাংলাদেশের মানুষ ভালো ছিল, শান্তিতে ছিল, তাদের জীবন মান উন্নত হচ্ছিল, তারা দরিদ্রের হাত থেকে মুক্তি পেয়েছিল, হত দরিদ্র একেবারেই থাকবে না। আমি সেই পদক্ষেপ নিয়েছিলাম। 25.1 ভাগ থেকে আমরা মাত্র 5.6 ভাগে নেমে এসেছিল। আমরা যে আরো প্রায় 21,000 ঘর বাড়ি করে দিতাম, মানুষকে বসত দিয়ে দিতাম, অতি দরিদ্র বলে কেউ থাকতো না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আশ্রম প্রকল্পে যাদেরকে ঘর দিয়েছি ভূমিহীন, তাদের ঘরগুলো দখল করে নিচ্ছে ইউনুস বাহিনীর লোকেরা, এবং সেখানে তারা আবার সেই গৃহহীন ভূমিহীন হয়ে যাচ্ছে। এটাই হলো দুর্ভাগ্যের বিষয়। গরিবের পেটে লাথি মারা আর জনগণকে নিয়ে তামাশা করে, এটাই তার চরিত্র। কাজে আজকে আপনাদের সকলকে
যার প্রবাসে আছেন দেশে প্রবাসী সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে। এই ফ্যাসিস্ট খুনি মাস্টারমাইন্ড ইউনূস তার ক্ষমতা থাকার কোনো অধিকার নাই। সাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছে সন্ত্রাসীদের দ্বারা, অস্ত্র আর অর্থ দ্বারা। সারা বাংলাদেশে সে এজেন্ট নিয়োগ করেছে। প্রত্যেকটা বাংলাদেশের গ্রামে গঞ্জে, ইউনিয়নে, জেলায়, উপজেলায় খোঁজ করতে হবে তার ওই এজেন্টটা কি করতে যাচ্ছে। তারা মানুষ বিভ্রান্ত করা, অর্থ দিয়ে সন্ত্রাসী কেনা, আর আওয়ামী লীগ নেতা কর্মী তাদের সমর্থক কারা আছে, ওখানকার অ্যাফিলিয়েট কারা, তাদেরকে খুঁজে বের করা, এই কাজ তারা করতে যাচ্ছে। কাজে জনগণেরও কাজ হবে তাদেরকে খুঁজে বের করা যে এই অপকর্ম তারা কারা করছে, সেটা সবাইকে খুঁজে বের করতে হবে। আর আজকে জনগণকে রুখে দেওয়া হবে। এই ইউনূস ক্ষমতায় থাকলে এই দেশের মানুষের কখনো অর্থনৈতিক মুক্তি আসবে না, জীবনের শান্তি আসবে না, নিরাপদে চলতে পারবে না, নিরাপদে বাড়িতে ঘুমাতেও পারবে না। আজকে মানুষ নিরাপদে চলতে পারে না, এই দুরবস্থা। কাজে এই দুরবস্থা থেকে জনগণকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে। আজকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে বাংলাদেশকে। যে বাংলাদেশ ছিল শান্তির দেশ, সেই দেশকে সে সন্ত্রাসী জঙ্গিদের দেশ করেছে। কাজে এই জঙ্গিদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে, এবং জঙ্গি লিডার হচ্ছে ওই ইউনূস। তার জন্য এটাই আমার নির্দেশ, যে দেশের মানুষকে মুক্ত করতে হবে, দেশের মানুষের শান্তি ফিরিয়ে আনতে হবে, দেশের মানুষের খাদ্য নিরাপত্তা দিতে হবে, মানুষকে উন্নত জীবন দিতে হবে। 41 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। আমাদের সেই করতে পারি, উন্নয়নশীল দেশ হিসেবে যেন বাংলাদেশের অগ্রযাত্রা সহজভাবে আমরা করতে পারি। তার জন্য আওয়ামী লীগকেই সরকার গঠন করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তর করে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধৈর্য ধরে আমার বক্তৃতা শুনেছেন, সেজন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশের জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা যে তাদের আস্থা বিশ্বাস এখনো আমার উপর আছে। কাজে এটুকুই আমার সম্বল, কারণ আমি পরিবার পরিজন সব হারিয়েছি, আর বাংলাদেশের জনগণই আমার পরিবার, তাদের জন্যই আমি কাজ করি। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে। খোদা হাফেজ। জয় বাংলা। সারা বাংলা তোমার সাথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রাজাকারের আত্মা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনার ভয় না, রাজপথ ছাড়ি না। শেখ হাসিনা বীরের দেশে, আত্মা ফিরে বাংলাদেশে।